রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে নিতে হবে। ইসলামকে নেওয়া ছাড়া আপনি অর্থনীতির সেক্টর বলেন, আমাদের মহিমিন পাটোয়ারি ভাই যে দাবিগুলো দিয়েছেন বা ইসলামী যুব আন্দোলন যে মৌলিক যতগুলো দাবি দিয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য একটাই পথ, সেটা হলো বাংলাদেশে শরিয়াভিত্তিক সমাজ, শরিয়াভিত্তিক রাষ্ট্র। এজন্য মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ বাংলাদেশের ইসলামী রাজনীতির অন্যতম প্রতিকৃত ব্যক্তিত্ব। আমি জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে বলছি না এই কথা, আমি বাংলাদেশের একজন তরুণ আলেম এবং তরুণ আলেমদের প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমাদের তরুণদের প্রাণের দাবি হলো যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থী যারা আছে, ইসলামপন্থার মানে যারা ইসলামকে লালন করে, যারা শুধু ইসলামী দল করে ব্যাপারটা এমন না, যারা অন্য দলও করতে পারে কিন্তু যারা বা কোনো এই প্রচলিত সিস্টেমের রাজনীতির সাথে জড়িত নাও হতে পারে, যারা ইসলামকে লালন করে, ইসলামকে ধারণ করে, ইসলামকে ভালোবাসে, এই বাংলাদেশের সব যুবকদের শুধু না, সব আলেমদের, দেশপ্রেমিক সব মানুষের প্রাণের দাবি হলো ইসলামপন্থীদের একটি টেকসই রাজনৈতিক ঐক্য। এবং এই ঐক্য করার জন্য আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, তাদের ভিতর একজন হলেন মুফতি ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ। আমার এই কথা বলেই আমি শেষ করছি যে আমরা চাই একটা ঐক্য, একটা রাজনৈতিক ঐক্য বাংলাদেশের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য। এইটা করার জন্য আপনারা যেভাবে যেখানে আমাদেরকে কাজ করার কথা বলবেন, আমরা কাজ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আগামী বাংলাদেশ যুব স্বাধীনতা শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে এই পর্যায়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা নাদিম হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক যে আলোচনা সভা, সেখানকার সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি শায়েখ উপস্থিত আছেন এখানে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের পক্ষ থেকে। আমি নাদিম হাসান, আপনাদের আজকে এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং 28 দফা যে দাবি এখানে উত্থাপন করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যুব সমাজের যে প্রত্যাশা থাকতে পারে, সেই সকল প্রত্যাশা এখানে উপস্থাপন করা হয়েছে বলে আমি নিজে দেখতে পেয়েছি। আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমি রাজনীতির সঙ্গে দীর্ঘ 6 বছর ধরেই জড়িত আছি এবং যুব অধিকার পরিষদের দায়িত্ব পালন করছি বিগত 3 বছর যাবত। অতএব এখানে যে আলোচনাগুলো তুলে আনা হয়েছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমার কিছু আলোচনা থাকবে। সেটি হলো 1 নম্বর দফাতে যে বিষয়টি তুলে আনা হয়েছে যে সংবিধান কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের খসড়া তৈরি করে গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে হবে। এই বিষয়টিতে যদি আমরা খেয়াল করি, তাহলে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে আমাদের যে সংবিধানটি ছিল, যেই সংবিধান একজন হাসিনা তৈরি করেছে, যেই সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে, যেই সংবিধান একজন স্বৈরাচার তৈরি করেছে, সেই সংবিধান এখনো পর্যন্ত বলবৎ আছে, থাকলে কতটুকু আছে এবং না থাকলে সেটি কি উপায় নাই, আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। তার মানে এখনো পর্যন্ত যদি সংবিধান বলবৎ থেকে থাকে, তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে, তাহলে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, তিনি কি একজন হাসিনার সুবিধা ভোগ করছেন, বা সেই সংবিধান কি তাকে একজন হাসিনার মর্যাদা দিচ্ছে? এটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে বড় একটি প্রশ্ন হয়ে আছে। এবং সংবিধান যে এখানে পুনর্গঠন করবার কথা যেটি বলা হয়েছে, সেটি আমরা কি প্রক্রিয়ায় করতে পারি? তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে আগাবো? একটি গণপরিষদের মাধ্যমে আমরা 300 যদি আসন হয়ে থাকে, তাহলে আমরা 300 জন গণপরিষদ সদস্য নির্বাচনের মাধ্যমে তাদের মাধ্যমে আমরা একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কিনা, সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি। তার কারণ যেই সংবিধান এখনো যদি বলবৎ থেকে থাকে, আমার প্রশ্ন ওখানে যে এখনো যদি বলবৎ থেকে থাকে, তাহলে এই সংবিধানে আইনের শাসনের কথা বলা ছিল, মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল, স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল। কিন্তু আমরা
দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে, তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে। অতএব এই প্রশ্নগুলো কিন্তু এখনও আমাদের থেকেই যায় এবং আমার মনে হয় যে এখনই সময় আমরা এই সরকারকে সেই প্রশ্নগুলো করব যে আমাদের সংবিধান এখনও বলবৎ আছে কি না, থাকলে সেটি কী উপায়ে আছে, এবং সেই সংবিধানের আলোকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকেন তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কী ধরনের ক্ষমতা উপভোগ করছেন সে উত্তরগুলো আপনাদের দেওয়ার সময় এসেছে। তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে আমি সবগুলো ধারার সঙ্গেই মোটামুটি একমত পোষণ করছি। এখানে যুব ক্রিয়া শ্রম ও কর্মসংস্থান যে উপদেষ্টা আছেন আসিফ আহমেদ, তার সঙ্গে আমি যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম এবং কিছুটা কথাও হয়েছিল। যেহেতু সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই যদি বলি বা সংগঠনের ছোট ভাই বলি, তো সেই জায়গা থেকে আমরা তাদের কাছে প্রশ্ন রাখবার চেষ্টা করেছি যে যুব সংগঠনগুলোকে নিয়ে এখনও কেন বসা হচ্ছে না। এই যে গণ অভ্যুত্থানের সুফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণ অভ্যুত্থানের সুফল এই সরকার, সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল, যে আত্মত্যাগ ছিল, তাহলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যেই সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে যুব যে তরুণদের সংগঠন রয়েছে তাদের যে দেশভাবনা রয়েছে সেই দেশভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা, অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তিনি এখনও সেটি করেননি, অতএব যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি। এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি, আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি 1861 সালে প্রণয়ন করা হয়েছিল এবং 1861 সালের যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশদের একটি শাসন ব্যবস্থা। তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে আধিপত্য, তাদের যে ক্ষমতা, তাদের যে শোষণ নিপীড়ন সেটি জাহির রাখবার জন্য। সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে, স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে, সে মূলত সরকারের পক্ষ হয়ে, ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে জনগণকে নিবৃত করবে, জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে। এটি তো পুলিশের আইন, এই আইনেই তো পুলিশ চলে। অতএব এখানে তো পুলিশের দোষ না, আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি। অতএব সেই আইন কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে বিনির্মাণ করতে হবে বলে আমি নিজে বিশ্বাস করছি। এখানে আমি আর আলোচনা দীর্ঘ করব না, তার কারণ এখানে সকল বিষয় উঠে এসেছে এবং সময় যেহেতু সংক্ষেপ, আমি আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে যেহেতু গণমাধ্যমের বন্ধুরা আছেন অতএব এই বিষয়টি আমি একটু করবই। সেটি হলো, আমি আগেই ক্ষমা প্রার্থনা করছি, এটি যদি আক্রমণ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র সচেতনতার জন্য বিষয়টি বলছি। সেটি হলো একে আজাদ সাহেবের সমকাল পত্রিকা ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান সময়ে আমরা যদি খেয়াল করি, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে থেকে এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিবাদ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে গেছেন এবং সমর্থন জানিয়ে গিয়েছেন। কিন্তু বিগত 10 দিনে যদি আপনারা সেই সমকাল পত্রিকার রাজনৈতিক বিভাগের 10টি কলাম পড়েন তাহলে দেখবেন এই 10টি বিএনপির স্তুতি স্তাবক গেয়ে লেখা হয়েছে। তার মানে এখনই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে সামনে কারা ক্ষমতায় আসবে, সম্ভাব্য সেই দলগুলোকে বা সম্ভাব্য সেই দলকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসা, বা আমি নিজের মানে পত্রিকাগুলো তাদের আয়ত্তে চলে যাবে। এই যে স্তুতি স্তাবক গাওয়া, এই জায়গা থেকে মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে। মিডিয়াগুলোর এই ধরনের আচরণ আমাদেরকে ফ্যাসিবাদের শিকল পড়তে বাধ্য করেছিল। আমরা আগামীতে এ ধরনের আর কোনো আচরণ মিডিয়ার কাছে আশা করি না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে এবং ধন্যবাদ জানাচ্ছি শাইখে চরমন ভাইকে। আসসালামু আলাইকুম। আলোচনা পেশ করছেন বিকল্প যুব ধারার সম্মানিত সভাপতি যারা আসাদুজ্জামান বাচ্চু, যারা আসাদুজ্জামান বাচ্চু। সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকক্ষণ ধরেই মন্ত্রবুদ্ধির মতো বিভিন্ন যুব সংগঠনের এবং বিভিন্ন প্রফেশনের বিজ্ঞজনদের কথা শুনছিলাম। আমি কি বলবো বা কি বলতে চেয়েছিলাম আপনাদের সুন্দর সুন্দর প্রস্তাব এবং উপস্থাপন শুনে আমি মনে হয় ভুলেই গিয়েছি। যাই হোক, আজকের যে মূল প্রবন্ধ আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা, এই যে শিরোনাম, আসলে এই প্রবন্ধে যে 28টি পয়েন্ট আছে যৌক্তিক, কিন্তু সেই 28টি যৌক্তিক পয়েন্টে যাওয়ার আগে এই শিরোনামের সংজ্ঞায়ন খুব দরকার। আগামীর বাংলাদেশ বলছি আমরা, বাংলাদেশ যে রাষ্ট্রটি গঠন হলো সেই রাষ্ট্রের পরিচয় জানা দরকার, আমার আত্মপরিচয় প্রয়োজন সবার আগে। এটা কোন বাংলাদেশ, এটা আপনাকে আমাকে বুঝতে হবে, তারপর রাজনীতি নির্ধারণ করতে হবে। এটা তো সেই বাংলাদেশ যেখানে যেমন মুসলিম আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। এটা তো সেই বাংলাদেশ যেখানে সমতলের মানুষ আছে, আবার পাহাড়ের মানুষও আছে। এটা তো সেই বাংলাদেশ যেখানে পীর মুর্শিদের অনুসারী আছে, আবার মাইজ ভান্ডারের অনুসারীও আছে। এখানে নারায়ণ শাহের অনুসারী আছে, শাহজালাল শাহপুরানের অনুসারী আছে। এখানে মূল জাতির লোকের বসবাস আছে, আবার উপজাতিও আছে। এখানে বাঙালি আছে, আবার অবাঙালিও আছে। এমন একটা মিশ্র জাতি, এই জাতিটাকে যদি আপনি নেতৃত্ব দিতে চান, শুধু একটি অংশের প্রতিনিধিত্ব করে কোনো মতেই সম্ভব না। আপনি শুধু বাঙালির নেতৃত্ব দিবেন অথবা শুধু ইসলামিক ভাবধারার নেতৃত্ব দিবেন, তাহলে সমগ্র জাতিকে নেতৃত্ব দেওয়া কোনো মতেই সম্ভব হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আমাকে ইনক্লুসিভ পর্যায়ে যেতে হবে, সবাইকে এক বৃত্তে চিন্তা করতে হবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72-এ যখন বাংলাদেশের সংবিধান রচনা হলো, তখন এই জাতি হিসেবে আমরা একটা প্রচন্ড হোঁচট খেলাম। সেই সংবিধান রচিত হলো একটি দলের এজেন্ডার ভিত্তিতে, একটি দলের দলীয় আদর্শকে ধারণ করে। সেই সংবিধান রচনা, সেখানে সমগ্র জনগোষ্ঠীর চিন্তা চেতনা প্রতিফলিত হয়নি। সেখানে গণতন্ত্রের কথা আছে, আবার সমাজতন্ত্রের কথা আছে, আবার ধর্মনিরপেক্ষতার কথা আছে। ইসলামিক রাষ্ট্রের কথা নাই, কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা আছে। সেখানে বাঙালির কথা আছে, অবাঙালির কথা নাই। সেখানে বাঙালি জাতীয়তাবাদ বলা হয়েছে, কিন্তু আমি বাঙালি না, বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের নাগরিক, আমার পরিচয় নাই। এইরকম একটা পরিচয়হীন অবস্থার মধ্যে 72-এর সংবিধানটা রচনা হলো। সেই সংবিধান রচনার মধ্য দিয়ে দেশের সংবিধানকে একটি দলের অথবা একটি ব্যক্তির চিন্তা চেতনার প্রতিফলন রূপে উপস্থাপন করা হলো, যার ফলে স্বাধীনতার স্বপ্নটা সেখানে বাধাগ্রস্ত হলো। 1990 হলো, সেই সময় 3 জনের রূপরেখা ছিল। সেই সময় ছাত্ররা অনেক সংগ্রাম করলো, আন্দোলন করলো। তখন ছাত্ররা যাদেরকে নেতৃত্ব দিল, আবার আমরা সেইভাবে আঘাতপ্রাপ্ত হলাম, আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আজকে 2024 সালে একটি সংগ্রাম হলো, একটি বিপ্লব হলো, একটি অভ্যুত্থান, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। এটাও এখনো সংজ্ঞায়িত হয়নি। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিপ্লব এবং অভ্যুত্থানের জন্য এত রক্ত দিতে হয়নি, এত জীবন হানি ঘটেনি। এই রক্তপাত, এই যে জীবন দান, এটা অনেকটা স্বাধীনতা অর্জনের জন্য যতটুকু প্রয়োজন তার কাছাকাছি চলে গেছে, অন্যান্য রাষ্ট্রের জন্য যতটুকু প্রয়োজন ছিল। সেই দৃষ্টিকোণ থেকে এই আন্দোলনটা, জুলাই এবং আগস্টের যে আন্দোলন সংগ্রাম, বিপ্লবের চাইতেও বেশি কিছু, অভ্যুত্থানের চাইতেও বেশি কিছু, স্বাধীনতার অনেক বেশি কাছাকাছি। এই জন্য বাংলাদেশকে নতুন করে মূল্যায়নের সুযোগ এসেছে, নতুন করে সংজ্ঞায়নের সুযোগ এসেছে। আজকে যে প্রজন্ম নেতৃত্ব দিল, আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছি, সেই সাধারণ নেতৃত্ব দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা করলো, সেখানে একটা মৌলিক প্রশ্ন চলে আসে, এই জেনারেশন আমরা যেটা করতে ব্যর্থ হয়েছি, সেই জেনারেশন যেটা করতে পেরেছে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কি আগের প্রজন্মে আছে? যে প্রজন্মের জন্ম হয়েছিল 1940-এর দশকের, 50-এর দশকে, 60-এর দশকে। আমার স্বপ্ন, আমার ভাবনা তারা কি ধারণ করে, তারা কি লালন করে?
যে স্বপ্ন আপনি লালন করেন, যে স্বপ্ন আপনি ধারণ করেন, সেটা বাস্তবায়নের দায়িত্ব আপনাকেই নিতে হবে। অতএব আমি মনে করি তরুণী আজকের এই নতুন প্রেক্ষাপটে এই তরুণদেরকেও রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় প্রায় সমান সুযোগ দিতে হবে। তাহলেই 24-এর স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশ পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আলোচনা করবে। আমাদের যারা আছেন সবাইকে তো আমাদের অনার আপনাদের ব্যস্ততা আমরা বুঝি, ঠিক আছে? একটু সময়টা আপনাদের নিউজটা আমরা ধরাতে পারবো না। আপনাদের নিউজটা আপনারা আমাদের ইনভাইট করলেন 11টা আমরা আসছি, আপনাদের নিউজটা আমরা ধরাতে পারবো না। পর্যায়ে আলোচনা পেশ করছেন নিউজ 24 সম্মানিত উপস্থাপক, বাংলাদেশ প্রতিদিনের সম্মানিত লেখক, বাংলাদেশ মুফাসসির সোসাইটির সভাপতি চেয়ারম্যান মাওলানা আসিফ হোসেন আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে হৃদয় অভিনন্দন। বিগত 16টি বছর 5,30,00,000 যুবককে একটি দল তাদের লাঠি হিসেবে ব্যবহার করার সকল কৌশল অবলম্বন করেছে। এই যে যুব সমাজ, এই যুব সমাজ হলো একটি জাতির উন্নতি এবং অগ্রগতির, এটা নির্ভর করে তাদের সক্রিয় ভূমিকার উপরে। এই যুব সমাজ এর উপরে মাদকের ছায়া দিয়ে তাদেরকে মাজা ভেঙে দিয়ে দুর্বল করে রাখা হয়েছে। এরপর সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্ধকার ঢুকানো হয়েছে, সত্যকে হত্যা করা হয়েছে এবং এই যুব সমাজকে রাষ্ট্রের গঠনে তাদেরকে দূরে রাখা হয়েছে। সুতরাং যুব সমাজকে আহ্বান করব, জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার। এই সময়ে যুবকদের ঘুরে দাঁড়ানো খুবই দরকার। যুব সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য যদি কাজে লাগাতে হয়, তাদেরকে পরিচর্যা করতে হবে, তাদেরকে পরিচর্যা করতে হবে। তাদের বিশেষ করে মাদকের করাল গ্রাস থেকে তাদেরকে রক্ষা করতে হবে, অপসংস্কৃতির আগ্রাসন থেকে তাদেরকে বাঁচাতে হবে। এরপর সময়কেও যে দানব তাদেরকে দেওয়া হয়েছে, সেই সময়কেও দানবের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে। সর্বশেষ এই সময়ে যুবকদের খুব প্রয়োজন বিধায় রাষ্ট্র গঠনে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলতে চাই, জনতা কাটাও বহুতা নদীর মতো হও বেগবান, হেদুর দন্ত জেগে ওঠো দাও বিপ্লবী স্লোগান। পূবের আকাশে সূর্য উঠেছে, ডাকে আলোকিত দিন, দরজা লাগিয়ে এখনো ঘুমাও হে তারিক সালাদিন। কেন নিশ্চল কোথা সে তাকাত, ওমরের বাহু কোথা সে সাহসী দিল, কোথা সে ইমানি মশাল তোমার দেখো রাহা পিচ্ছিল, যে পায়ের ঘায়ে কেঁপেছিল রং কোথা সেই পদাঘাত, কোথা সে তোমার তেজ তলোয়ার মিটায় যা সংঘাত। কেন নিশ্চল নির্বাক তুমি, কেন তুমি হত দিশা, কেন নিশ্চল নির্বাক তুমি, কেন তুমি হত দিশা, কেন নিস্তেজ কেন তুমি বলো এই ঘোর আমার ঈশা। সুতরাং জাতির জন্য স্বপ্ন রচনা করতে, জাতিকে ঘুম ভাঙাতে এ মুহূর্তে যুবকদের এগিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ। উপস্থিতি পর্যায়ে বক্তব্য পেশ করছেন বিশ্ব মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাহ ইফতিখার খান। জনাব শাহ ইফতিখার। সবাইকে শুভেচ্ছা। যেহেতু সময় সংক্ষেপ, আমি মূল কথাটি বলি। প্রশ্ন এখানে যুব সমাজের প্রত্যাশা কি, যুব সমাজের প্রত্যাশা কি এটা যদি জানতে চাই, তাহলে ওটা কিছু শব্দের গাঁথুনি দিয়ে সংজ্ঞায়িত করতে হয়। তাহলে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সাধারণ একটি রিকশাওয়ালা যুবক যা চায় এর মধ্যে সবগুলো আছে, কিন্তু এই চাওয়ার কি গুরুত্ব, যুব সমাজ কি চাচ্ছে কেউ হিসাব করছে না। নতুন ফেসিবাদ গোফে তা দিচ্ছে, তারা আরেকটি ফেসিবাদ কায়েমের জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে এই প্রশ্নের পিছনে দুটি প্রশ্ন আছে। যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য কে এগিয়ে আসবে, তার ডেডিকেশন কতটুকু, সে কোন ভাবে যুব সমাজের প্রত্যাশা পূরণ করবে, এই মুহূর্তে তা জাতির সামনে উপস্থাপিত হওয়া দরকার। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একটি প্রশ্নের যদি সমাধান এই বাংলাদেশে হয় যে আমাদের আত্মপরিচয় কি, তিন দিকে আমাদের শত্রু পরিবেষ্টিত অবস্থায় 18 কোটি মানুষ কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবে, এদেশের 10 কোটি সবল হাত, 10 কোটি সবল মানুষ যদি সৈনিকে পরিণত করা যায়, তাহলে এই বাংলাদেশ হবে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধ জাতি। সেই দিকে এগিয়ে যাবার প্রত্যাশা করছি এবং কারা এগিয়ে নিয়ে যাবেন তা এখনই
যুব সমাজের সামনে উপস্থাপিত হতে হবে। যুব সমাজ তাদের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমি আজকের সম্মানিত প্রধান অতিথিকে আহ্বান জানাবো, যুব সমাজের হৃদয়ের ভাষাকে উপলব্ধি করে আপনারা যদি সামনে এগিয়ে আসেন, আপনাদের নেতৃত্ব এদেশের আপামর যুব সমাজ গ্রহণ করার জন্য দুই পায়ে অপেক্ষা করছে আপনাদের নেতৃত্ব গ্রহণের জন্য। ধন্যবাদ সবাই। শুকরিয়া, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন এবি যুব পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব শাহাদাতুল টুটুল। জনাব শাহাদাতুল টুটুল। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, প্রিয় দেশবাসী, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি রয়েছেন, আমি আলোচনা দীর্ঘ করব না। আমি দীর্ঘ সময় ধরে অনেকের আলোচনা শুনেছি। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আজকের যুব আন্দোলন কর্তৃক উপস্থাপিত যে প্রত্যাশা, সে প্রত্যাশার পয়েন্টগুলোর দিকে। আমি যদি সংক্ষেপে একটু বলি, সেখানে 27টি পয়েন্ট যুক্ত করেছেন। এর মধ্যে আইন ও বিচার কেন্দ্রিক রয়েছে 5টি পয়েন্ট, যুবদের ভাবনা নিয়ে রয়েছে 2টি, শ্রমিকদের ব্যাপারে রয়েছে 3টি দফা, প্রবাসী 1টি, নারী 2টি, শিক্ষা ব্যবস্থা নিয়ে 1টি, সংস্কৃতি নিয়ে 3টি দফা রয়েছে, শিল্প 2, পরিবেশ 2, স্বাস্থ্যসেবা 2টি এবং অর্থ এবং বাণিজ্য নিয়ে 2টি দফা। আমি বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করেছি এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এবি যুব পার্টির যে চিন্তা, সেই চিন্তার সাথে আমি এই 27টি দফার কোনো চিন্তার পার্থক্য খুঁজে পাইনি। এই জন্য প্রথমে এই যুব আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কদিন আগে গত সপ্তাহে যুব অধিকার পরিষদের আরেকটি গোলটেবিল বৈঠকে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেখানে যুব অধিকার পরিষদের 7টি দফা উপস্থাপন করা হয়েছিল এবং আনন্দের সাথে বলবো যে যুব অধিকার পরিষদের সেই 7টি দফাও ছিল আমাদের চিন্তার এবং যুব আন্দোলনের চিন্তার, যুব পার্টির চিন্তার, সকল চিন্তার একটি জায়গায় আমরা দেখলাম যে কোনো পয়েন্টের সাথেই, কোনো দফার সাথেই আমাদের মতবিরোধ নেই। আমি যখন এই হলরুমে প্রবেশ করেছিলাম, একজন আলোচকের খুব চমৎকার আলোচনা শুনছিলাম যে আমরা যুব সংগঠনগুলো যারা করি, যুব রাজনীতি যারা করি, তাদের দেশকে নিয়ে যে চিন্তার জায়গাটি, যে স্বপ্নের জায়গাটি, সেটি প্রায় কাছাকাছি। আমি বলবো যে প্রায় এই বিপ্লবের পরে, এই জুলাইয়ের বিপ্লবের পরে আমার কাছে মনে হচ্ছে যে এটি প্রায় 100 ভাগেরই মিল আমরা খুঁজে পাচ্ছি। যদি তাই হয়ে থাকে তাহলে একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্য যুব সংগঠনগুলোর আজকে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারকে অস্থির করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে। ফেসবুকে আমরা দেখি অনেকে স্যাটায়ার করে লেখেন যে ছাত্রলীগ কখনো আসে আনসারের বেশে, কখনো আসে টোকায়ের বেশে, বিভিন্নভাবে। এটি হাসির খোরাক হতে পারে, কিন্তু এটি আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এরকম নানান ধরনের বেশ ধরে, নানান ধরনের সংসেজে এই বিপ্লবের যারা চক্রান্তকারী, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, তারা বারবার ঘুরে ফিরে আসবে। কখনো প্রেস ক্লাবে সমবেত হবে, কখনো শাহবাগে আসবে, নানানভাবে আসবে। তাই আজকে যুবশক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। যুবশক্তি যদি, যুব সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকে, তাহলেই এই সরকার স্থিতিশীলভাবে তাদের কাজগুলো করে যেতে পারে। এই সরকারকে কেন গুরুত্ব দিচ্ছি? কারণ এই সরকার হচ্ছে একটি আন্দোলনের ফসল। আমরা জানি না তারা কতটুকু সফল হবে এবং তাদের এই সফলতার প্রত্যাশা আমরা করতে পারি, কিন্তু যেহেতু আমরা এই সরকারের অংশীদার নই, তাই কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। কিন্তু তারপর আমরা মনে করি এক স্বৈরাচার থেকে, 16 বছর থেকে, মাফিয়া গোষ্ঠী থেকে আমরা যে মুক্তি পেয়েছি, সেখান থেকে তাদেরকে আমরা কিছু সময় দিতে চাই। প্রিয় বন্ধুরা, এরপরে যে কথাটি বলতে চাই, এখানে প্রধান অতিথি রয়েছেন যিনি জাতীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। আমরা মনে করি আমাদের রাজনীতিবিদদের, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ যারা রয়েছেন, মৌলিক কিছু প্রশ্নে তাদেরকে একমত হতে হবে।
মৌলিক কিছু প্রশ্নে তারা ছাড় দেবেন না। মৌলিক কিছু প্রশ্নে তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে যে স্বাধীন নির্বাচন কমিশন কথা বলা হচ্ছে, যে সংবিধান পরিবর্তনের কথা হয়েছে, নাদিম মাহমুদ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, সেই সংবিধান পরিবর্তনের যে কথাটি বলা হয়েছে, এবং হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে সেই অর্থ উদ্ধারের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ দেশকে গত 16টি বছর যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে মুক্ত করার যেই মৌলিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের সাথে আমাদেরকে আগে একমত হতে হবে। এরপর আমাদের দৃষ্টিভঙ্গিগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পরের আলোচনার বিষয়। কিন্তু আমরা যদি দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্যগুলোকে আগে নিয়ে আসি, তাহলে এই জাতি আবারও এক বড় ধরনের হতাশার মধ্যে পড়বে। তাই আসুন, আজকে যে ঐক্যের সুবাতাস আমরা দেখছি, আজকের এই গোলটেবিল বৈঠকে যে ঐক্যের আমি বলবো বসন্ত শুরু হয়েছে, সেই বসন্তকে আমরা ধারণ করি। আজকে যুবকদের প্রত্যাশা একটাই, শুধু যুবক নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা একটাই, সেটি হচ্ছে স্বাধীনতার সপক্ষের যে শক্তি, স্বাধীনতার অর্জনের যেই শক্তি, যে রক্ত শ্রম ঘাম যে বিলীন হয়েছে, সেই অর্জন যাতে ম্লান না হয়ে যায়। আর তার জন্য প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আলোচনা পেশ করতেন IFA কনসালটেশনের সম্মানিত পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুদ। মুফতি আব্দুল্লাহ মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসলে কথা বলার সময় একেবারেই নেই, ফর্মালিটির জন্যই নাম ঘোষণা করা হয়েছে আমার। এই ধরনের আয়োজনের প্রত্যাশা ছিল, যে সবচেয়ে বড় যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা আমি মনে করি পূরণ হয়নি। একটা দেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে যে যুব সমাজ, তাদের কাছ থেকে সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে ইসলামী ধারা যারা রাজনীতি পরিচালনা করেন, তাদের কাছ থেকে সবচেয়ে বড় যে প্রত্যাশা, সেটা হলো যে অর্থনীতিতে পুনর্গঠন এবং সংস্কারের যে রূপরেখা, সেই রূপরেখা উঠে আসা উচিত। কিন্তু সেটি আমাদের আলোচনায় উঠে আসেনি। আমরা জানি যে আজকে বাংলাদেশে 100 বিলিয়ন ঋণ, বৈদেশিক ঋণের বোঝা বাংলাদেশের মানুষের মাথায় আছে। দেশীয় ঋণ আছে 85,000 কোটি টাকার বেশি, 85 লক্ষ কোটি টাকার বেশি আছে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা এখনো বৈদেশিক ঋণের উপর নির্ভর করছি। এই সকল জায়গায় ইসলামী অর্থনীতির আসলে কি বিকল্প হতে পারে, আমি প্রত্যাশা এবং নিবেদন করব। শাইখ চরমোনাই হাফিজাহুল্লাহ এখানে আছেন, শুধু এই বিষয়টাকে নিয়ে যে অর্থনীতিতে সংস্কার এবং রুটম্যাপ ইসলামী অর্থনীতির আলোকে কেমন হতে পারে, এই বিষয়ে আলাদা করে গোলটেবিল আয়োজন করা হোক, সেখানে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। শেষ কথা, দ্বিতীয় আমার পরামর্শ হলো, যেহেতু ইসলামী যুব আন্দোলন একটি ইসলামী রাজনৈতিক সংগঠন, আমার আবেদন থাকবে যে ইসলামী অর্থনীতিকে আলাদাভাবে রিসার্চ এবং গবেষণায় নিয়ে যাওয়ার জন্য স্বতন্ত্র একটি ইসলামিক অর্থনীতির ইউনিট গড়ে তোলা, সেখান থেকে রিসার্চ করা এবং সেখান থেকে অর্থনীতিতে যে সব জঞ্জাল যুগের পর যুগ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিরসনের জন্য ইসলামের আলোকে প্রত্যাশিত রূপরেখা কী হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা এবং গবেষণা চালিয়ে যাওয়া। এবং শুধু তাই নয়, প্রশিক্ষণের মাধ্যমে সেটিকে কর্মীদের মধ্যেও ছড়িয়ে দেওয়া এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশের ফিসক্যাল পলিসিও, বাজেট রূপরেখা বিভিন্ন বামপন্থী সংগঠনগুলো পেশ করে। কিন্তু আজ পর্যন্ত দুঃখজনকভাবে আমি দেখিনি আমার জানা মতে কোন ইসলামী দল বিকল্প বাজেট রূপরেখা বা সাপ্লিমেন্টারি বাজেট রূপরেখা প্রকাশ করতে পেরেছে। সময় এসেছে এগুলো নিয়ে কথা বলার। কথা এখানে শেষ করছি, কথাগুলো খুবই সংক্ষেপে বললাম, আশা করি বিষয়গুলো বিবেচনা রাখবেন। জাযাকুমুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। আলোচনা সবাই পর্যায়ে বক্তব্য রাখছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশার শীর্ষক আলোচনা সভায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব
মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই, সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং যার সঞ্চালনায় আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে মাওলানা নেসারউদ্দিন কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন সহ আজকের এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের যুব আন্দোলনের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের বিষয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, কারণ আমরা আজকের বাংলাদেশে যেই বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েকদিন আগে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন পেয়েছি, সেই নেতৃত্ব স্থানীয় ব্যক্তির মধ্যে একজন হচ্ছে মুফতি ফয়জুল করিম। আজকে তিনি এখানে উপস্থিত, তার বক্তব্য আমরা শুনব। আপনারা জানেন ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা যে ভোগ করছি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি ডক্টর ফয়জুল, কারণ দীর্ঘ 6 বছর পর্যন্ত ফেসিবাদের কবলের কারণে, অরাজনৈতিক একটি পরিবেশের কারণে, বাংলাদেশের গুম খুন হত্যার কারণে বিদেশে জীবনযাপন করতে হয়েছে। এই প্রথম কোনো গোলটেবিল বৈঠকে স্বাধীন বাংলাদেশে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের এখানে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ সরকার থাকলে, দেশীয় সরকার থাকলে যে মানুষের বিজয় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে, আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান্স যোদ্ধা 57 জন ব্যক্তি বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন, তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে, তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না। এবং সরকার করে নাই, শেখ হাসিনা করে নাই, এম্বাসি করে নাই, বরং তারা অট্টহাসি দিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে একটি শক্তিশালী সরকার থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে 57 জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন। এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন এখানে সিংহভাগ নেতৃবৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছেন। আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকের ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে। যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আওয়ামী ফেসিজমের সকল তন্ত্রমন্ত্র ভেঙে চুরে চুরমার করতে হবে। আর যদি সেটা করতে হয়, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো আলেম সমাজের মধ্য থেকে, যুব সমাজের মধ্য থেকে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দ্বিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। তাহলেই আপনার এই বাংলাদেশ, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে, নিরাপদে থাকবে, নিরাপদে মানুষ তাদের জীবনযাপন করতে পারবে। অতএব সেই কাজটি আপনারা দ্রুত সম্ভব করবেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই, কারণ তারা নির্লসভাবে আওয়ামী লীগের শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে। তারা যে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আমরা আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে এই সরকারকে করতে চাই। যতক্ষণ পর্যন্ত এই সরকার স্টেবল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজ তাদের জন্য কাজ করব এবং আগামীর একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই সাংবাদিক সমাজ যারা আজকের নিরপেক্ষতার দৃষ্টিতে লিখছেন, বলছেন, করছেন, এই নিরপেক্ষতা আগামী দিনেও যাতে কোনো সরকার আসলে সেটার যাতে পরিবর্তন না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বাংলাদেশ যুব সচেতনতা শীর্ষক আজকের বৈঠকের সভাপতি বক্তব্য পেশ করছেন ইসলামী যুব আন্দোলন মহতারাম কেন্দ্রের সভাপতি যুব নেতা মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় একটু দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের প্রোগ্রামের মহতারাম প্রধান অতিথি এবং অন্যান্য যে সকল মেহমানবৃন্দ এসছেন, সবাইকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই, মোহাইমেন ভাই সহ যারা গবেষণালব্ধ আলোচনা করে থাকেন, আমার আসলে চাহিদাটা ছিল যে প্রধান অতিথি থেকে আসার পরে ওনার সামনে তাদের আলোচনার উপস্থাপন হোক, কিন্তু সময়ের স্বল্পতায় একটু এলোমেলো হয়ে গেছে। এই জন্য আমি ওনাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমাদের পরিকল্পনার মধ্যেও আছে যে ইসলামী অর্থনীতির উপরে খুব রিসেন্টলি আমরা আর একটা গোল টেবিল করবো। এটা যদিও আব্দুল মাসুম ভাই আজকে প্রস্তাব রেখেছেন, কিন্তু আমাদের আগেই পরিকল্পনার মধ্যে আছে
আমরা আশা করি যে সেই প্রোগ্রামে আমরা ওনাদের আরও দীর্ঘ আলোচনা আমরা এখানে শুনতে পাবো। বিশেষ করে মিডিয়ার যে সকল ভাইরা এসেছেন, অন্যান্য প্রশাসনের যে সকল ভাইরা আছেন এখানে, সবাইকে আবারও আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আজকের এই গোল টেবিল বৈঠকের মহতারাম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েবে আমির জনাব আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد. আজকে আলোচক বৃন্দ অনেক দামি দামি কথা বলেছেন, যেহেতু সবাই তো দামি, অনেক গবেষক। আমি দেখছি এই গবেষকদের মধ্যে মনে হয় আমি ছোট গবেষক, আমার চেয়ে সবাই বড়। আসলে আগামী বাংলাদেশ কেমন হবে, বিগত বাংলাদেশ কেমন ছিল, এর উপরে ডিপেন্ডেন্ট। আমরা কেন আন্দোলন করেছিলাম ৭১-এ আমরা সবাই জানি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু হয়েছে? হয় নাই। বিগত সরকারগুলি যারাই যখন সরকারে ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে নাই। এর জন্য দেখবেন প্রত্যেক শাসক আসার পরই তাদের বিরুদ্ধে আন্দোলন, সমালোচনা শুরু হয়েছে। আবার আন্দোলন করেছি, সাকসেস হয়েছি, আবারও আন্দোলন, আবারও রক্তপাত, আবারও সংগ্রাম, আবারও অবরোধ। কতদিন করব? এর কারণটা কি? আসলে আমি দেখছি মূল কারণ সম্পর্কে আমরা অনেকেই আলোচনা করি না। ধরে নেন আগামী বাংলাদেশ কেমন হবে যদি আওয়ামী লীগের যুব সংগঠন এখানে বৈঠকটা করতো, এর চেয়ে খারাপ কথা একটাও বলতো না। এখানে যে কথাগুলি নিয়ে আসছি এর চেয়ে হয়তো আরো ভালো ভালো কথা বলতো। আচ্ছা, কমিউনিস্টের কোনো যুব সংগঠন যদি এই গোল টেবিল বৈঠক করতো, সেখানে এরকম সুন্দর সুন্দর কথা আসতো। দেখেন, গণতন্ত্রের ব্যাপারে শেখ হাসিনার মুখে যতবার বক্তব্য শুনেছি, গণতন্ত্র রক্ষা করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এরকম বক্তব্য হয়তো বা অনেকের মুখে আমরা শুনিনি। একজন মানুষ যখন বক্তৃতা করে সে চায় যে মানুষজন আকৃষ্ট হয়, ভালো কথা বলতে পারে। কিন্তু সবচেয়ে মূল প্রশ্ন কোথায়? আমাদের দেশে বড় সমস্যাটা কি? এই সমস্যা সম্পর্কে আমরা আসলে কেউ আলোচনা করি না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি ও আদর্শ। নীতি ও আদর্শ সবচেয়ে বড় সমস্যা। আপনি পানি পান করবেন, শুধু কি পানি দেখবেন না পাত্রও দেখবেন? যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত, তাহলে আপনি কি স্বচ্ছ পানি পার করতে পারবেন? পানিরও প্রয়োজন, পাত্রেরও প্রয়োজন। আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন, তাদের চরিত্রটা কি? এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই, গতদিন তাদের চরিত্র কি ছিল, আজকে তাদের চরিত্র কি? আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায়, সেই দেশটা কোথায়? যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন দিতে বাধ্য হয়, সেটা দেশটা কোথায়? আমাদের দেশে নীতি ও আদর্শ কোনো চর্চা হয় না, শুধু গবেষণা হয়। প্রয়োজন হল নীতি ও আদর্শ পরিবর্তন করা। যদি নীতি ও আদর্শ পরিবর্তন না করেন তাহলে অবস্থাটা কেমন হবে? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন, ট্রান্সফার কেস, খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমলে একই দেখছি।
যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন, আমরা কি বলতে পারি? 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি আবার কোনো শিক্ষিত সমাজ, নীতিবান আদর্শবান মানুষ সাপোর্ট করে, তাকে আমি কি বলতে পারি? আমাকে বলুন তো, আমি কি বলতে পারি? আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় অভাব হলো নীতি আদর্শের। চরিত্রবান মানুষ নেই, আদর্শবান মানুষ নেই। দেখবেন আমার এক ভাই বললেন, এ দেশটা বিভিন্ন আদর্শের মানুষের বসবাসের স্থান। কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তখন কিন্তু পার্সেন্টেজ হিসাব করি না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলার সময় সবাই সমান, কিন্তু কেউ কি চিন্তা করছি পার্সেন্টেজ আর কি? এই চিন্তা কার মধ্যে আসে নাই? এখানে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি। আমরা যখনই দেশকে গড়তে যাই তখন একই সাথে সবার নাম উল্লেখ করি, কিন্তু এখানে যে 92% মুসলমানদের দেশ, এই মুসলমানদের চিন্তাটা তখন মাথা থেকে চলে যায়। তখন সবাইকে নিয়ে দেশ গড়ার চিন্তা করি, আর যখনই দেশ গড়ার চিন্তা করি তখন 92% মুসলমানদের নীতি ও আদর্শ চরিত্রের খেলাফ সমস্ত সংবিধান করা, আইন রচনা করার চেষ্টা করি। যেমন ধরে নেন ট্রান্সজেন্ডার, এটিকে মুসলমানরা মানে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমি প্রধান উপদেষ্টার সাথে যখন সাক্ষাৎ করেছিলাম, আমি তাকে অনুরোধ করেছি পাশ্চাত্যদের কোনো সংস্কৃতি যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া না হয়, চাপিয়ে দেওয়া না হয়। আজকে কোন খাতের কথা বলবেন, কোন সেকশনের কথা বলবেন, সব জায়গায় তো দুর্নীতি, সবাই তো দুর্নীতিবাজ। শিক্ষকরা দুর্নীতিবাজ, বিচারকরা দুর্নীতিবাজ, প্রশাসকরা দুর্নীতিবাজ, অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ। আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো? ঔষধটা দিবেন কোন জায়গায়? আজকে আমাদের গভর্নর, বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে? আমি সেদিনও শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে যে সালম কোম্পানি এক ব্যাংকের থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছে, আর এক ব্যাংকে দিছে, সেখান থেকে 500 কোটি টাকা ঋণ নিয়েছে। মানি গেম, সরকারের সামনে সবাই দেখছে, কেউ কিছু বলে নাই, কোনো সাংবাদিক বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। সবাই ক্ষমতার পাগল, নীতি আদর্শ পাগল কেউ না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন, ডাকাত, বদমাশ এবং নীতিভ্রষ্ট মানুষের মাধ্যমে এ দেশ চালালে কোনোদিন দেশ শান্তি হবে না। আবার আন্দোলন করতে হবে, গোল টেবিল বৈঠক করতে হবে। স্পষ্ট কথা। আপনি ভাবতেছেন যে হিন্দুদের কি হবে ইসলাম আসলে? এখানে বিশাল একটা দর্শনের ভুল। হিন্দুরা চায় কি? শান্তি, মুক্তি, তাদের অধিকার। যদি ইসলাম তাদের মুক্তি, তাদের অধিকার দিতে পারে, তাই ইসলাম নিয়ে আপনার ফুবিয়া কেন? নিগ্রহীরা কি চায়? তাদের শান্তি, তাদের অধিকার। যদি ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ইসলামের নাম শুনলে আপনার ফুবিয়া কেন? যদি বৌদ্ধদের অধিকার ইসলামের মধ্যে থাকে, আপনি দেখেন সেকুলারের নিয়ে আলোচনা করলে আমাদের মধ্যে কোনো ফুবিয়া নেই, কমিউনিজম নিয়ে আলোচনা করলে কোনো ফুবিয়া নেই, ডেমোক্রেসি নিয়ে আলোচনা করলে ফুবিয়া নেই। কিন্তু ইসলামের কথা বললে, ইসলাম মানিটা কি? তার মানিটা কি? যে ইসলাম সমস্ত জাতি, সমস্ত ধর্মের, সমস্ত ব্যক্তির অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে, ইসলামী আইন করলে সমস্যা কোথায়? আমাকে দেখান যে ইসলাম আসলে অমুক জায়গায় সংঘর্ষ হবে, সেটা আমাকে দেখান। যদি আমি মনে করি ইসলাম আসলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, তাহলে একটা আইন এবং নীতি অনুযায়ী আমরা চলি, সমস্যা কোথায়? দেখেন ইসলামের মধ্যে যেমন হিন্দুদের অধিকার দেওয়া আছে, একটা কুলি, মজদুর, ঋষি, কামার, মুচির অধিকার দেওয়া আছে। আপনি দেখেন পশুর অধিকার দেওয়া আছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বলার চেষ্টা করব, জানি না সময় তো একেবারে সংক্ষিপ্ত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানাটা দেখেন তো, আবু বকর সিদ্দিকের জমানাতে দেখেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে আমার একটা মিষ্টি খাইতে মনে চায়, সেই টাকা তো নাই, আর ঠিক আছে ব্যবস্থা করতেছি। একটা উদাহরণ শোনেন, তারপর দেশ নির্মাণ করার চেষ্টা করি আমরা। বিনর্মন তো করবো, কিন্তু ভিত্তিটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তার ভাতার থেকে মোটামুটি কিছু কিছু জোগাতে কিছু টাকা জমা করছেন। এবার হাতে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি মিষ্টি কিনে নিয়ে আসেন। বলে তুমি টাকা পেলা কোথায়? বলে আপনার যে ভাতা, সেই ভাতার থেকে কিছু কিছু আমি সংগ্রহ করে। বলে তা তেমন অতিরিক্ত হয়ে গেছে, আমার ভাতা এত নেওয়া ঠিক না। সে তো মিষ্টি আনলেনই না, বরং
সেই টাকাগুলি বাইতুল মালে ফেরত দিয়ে আসলেন। এর নাম ইসলাম, এর নাম নীতি আদর্শ। আজকে দেখবেন আমাদের বাংলাদেশ, আমরা বলি গরিব 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 গরিব, অথচ আমাদের ডিসিদের কত খরচ হয় দেখেন। দেখুন ডিসির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন এসপির পিছনে বাংলাদেশ কত টাকা খরচ করে, একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে। আমাকে বলুন, যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে, তাহলে অবস্থাটা কি হয় আমাকে বলুন তো? ওরাই তো চোর, ওরাই তো ডাকাত, ওদেরকে আমরা সেই মানে নিয়ে এসছি। আপনি জানেন যশোরের বাংলুরের অবস্থা দেখেন, যশোরের ডিসির যে বাংলুরটা আছে সেখানে কত একর জমি আছে জানেন আপনি? কত একর জমি সেখানে, একটা মনে হয় কান্ট্রি, একটা রাজত্ব। সে মানুষ মনে করে না, এই অফিসার, এই গার্ড, এই সে মনে করেন মানুষ না। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম। কেন? এই সংস্কৃতি পরিবর্তন করুন, যে ভাব ভূপ পরিবর্তন করুন। আমরা গাড়ি দেখলেই মনে হয় যেন এইটা হয়ে গেছি, পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি। পোশাক বাদ দেন, আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই, আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই। আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে। আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো? জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায়? আমাকে দেখান আপনি। আজকে শিক্ষা খাতের বাজেট কোথায়? আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায়? আজকে অন্ন বস্ত্র বাসস্থানের বাজেট কোথায়? আর দেখেন আর্মিদের বাজেট কত, দেখুন আজকে প্রশাসনের বাজেট কত, চুরি কত, ডাকাতি কত। এগুলি পরিবর্তন করতে হবে। মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী, তারা চাকুরিজীবী। চাকুর মানে চাকুরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী। আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তা আইনজীবী। বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী। কাজে আমরা জনগণ মালিক, সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম, আমাদের অধীনস্থ, আমাদের চাকর। কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম, আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক। এটা হবে কেন? এটা হতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন। নিজের ইন্তেকালের পর 17টা জামার মধ্যে তালি পাওয়া গেছে, 17টা তালি। অর্ধজাহানের বাদশা। পোশাক সারুন, ভাবভূপ সারুন, জনগণের কল্যাণে চলে আসুন, আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি নীতি ও আদর্শ অনুযায়ী যদি চলি, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ। আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি, যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয়। যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয়। আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই। আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। অথচ যদি বিদেশ হতো, আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায়, যখনই বানাতে যায় তখন তাকে কি করি, এই জঙ্গি, জেলে ঢুকায় রাখি, তার ব্রেনের গুরুত্ব দেই না। বাংলাদেশের মধ্যে এত ব্রেনি লোক গোটা দুনিয়ার মধ্যে নেই। ক্যামব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন, এমনকি হার্ভার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা, সবচেয়ে ভালো রেজাল্ট করে। এই ব্রেনকে মূল্যায়ন করি না, এদেরকে গুরুত্ব দেই না, এদের নিয়ে ভাবি না। সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি, দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না। আসুন আমরা সম্মিলিতভাবে নীতি আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে, ডাকাতি করেছে, দেশকে লুটপাট করেছে, ওদেরকে প্রতিহত করি। দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি, ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি। আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না।
আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, চাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবে কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামে তো মামলা দিবে, এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। বিশ্বাস করেন, যখন সেফটি আইন করছে শেখ পরিবারের জন্য, তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি, তারা নিরাপদ না। যদি তারা নিরাপদ হতো তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটি আর দেখতে চাই না। আমরা চাই না কোনো মন্ত্রী যাবে, কোনো প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা এক সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি বরাদ্দ পেতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতে বসার পরে কাপড়ের গাঠি নিয়ে বাজারে যাইতেছিলেন। শোনেন, ইসলাম সম্পর্কে আমরা অনেকেই জানি না। ইসলামী ফুবি আমাদেরকে পাগল করে ফেলছে, আমাদের ব্রেনকে ধ্বংস করে ফেলছে। কাপড়ের গাঠি নিয়ে বাজারে যাইতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় যান? বলে বাজারে যাই ব্যবসা করার জন্য। পেট চালাবো কিভাবে, খাবো কিভাবে? বলে গোটা জাতির বোঝা আপনার কাঁধের উপরে, আর আপনি যান ব্যবসা করার জন্য। বলে খাবো কি? বলে ঠিক আছে, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ করি। একজন সাধারণ মানুষ চলার জন্য যেই ভাতার প্রয়োজন ছিল, ঠিক ওই পরিমাণে ভাতা নির্ধারণ করা হয়েছে, এর চেয়ে বেশি না। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই পরিমাণে ভাতা রাষ্ট্রের থেকে নিয়েছিলেন, সমস্ত ভাতা আবার ফেরত দিয়েছিলেন। আর আজকে আমরা রাষ্ট্রের সম্পদকে কি মনে করি? আজকে বাতি জ্বালাই, গিয়া দেখেন বড় বড় অফিসারদের রুমের মধ্যে 24 ঘন্টা এসি চলতে থাকে। তোমার বাবার টাকা, তোমার বাবার টাকা, তুমি কার টাকা দিয়ে এসি চালাও 24 ঘন্টা? তুমি পাজরো গাড়িতে চলো, মার্সিডিজ গাড়িতে চলো, কার টাকা দিয়ে চলো? এই খয়রাতি ভিক্ষুক। আজকে হাজারো ভিক্ষুক মানুষ, বিধবা, মিসকিন, এতিম, তাদের টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি, এসি, অমুক তমুক, তোমার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কিনো, তুমি প্ল্যান করো তোমার টাকা দিয়ে, এটা তোমার ব্যক্তিগত টাকা। কিন্তু রাষ্ট্রের একটা টাকা অপচয় হোক, এটা আমরা চাই না। একটা টাকা চাই না, পয়সা অপচয় হোক, এটা আমরা চাই না। রাষ্ট্রের প্রত্যেকটা কর্মচারীকে দেশের অবস্থার আলোকে বাজেট করতে হবে দেশের আলোকে। এই জন্য আসুন, যদি আমরা পিআর সিস্টেমে নির্বাচন করি, তাহলে দেখা যায় কমপক্ষে ভালো মানুষগুলি সেখানে আসার সম্ভাবনা আছে। আজকে আপনি নির্বাচন করতে যাবেন, যার টাকা নেই তাকে কেউ ভোট দেবে না। সব সংস্কৃতি পরিবর্তন হয়ে গেছে। আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? ক্ষমতা আসবে কিভাবে ভদ্র মানুষগুলি? আমার তো টাকা নেই, আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই, আমি কিভাবে একটা ভোট 5,000 টাকা দিয়ে কিনবো? আমাকে বলুন তো, আমার তো সম্ভব কিভাবে? আজকে যারা লুটপাট করেছে, এদেরকে ভোট থেকে চিরজীবনের জন্য বয়কট করতে হবে। এরা ভোটে আসতে পারবে না। যাদের দ্বারা চুরি প্রমাণিত হয়েছে, অবৈধ সম্পদ প্রমাণিত হয়েছে, এই দল এবং এই ব্যক্তি কোনো অবস্থাতেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। ভালো লোকগুলি, আদর্শবান লোকগুলি, নীতিবান লোকগুলি ক্ষমতা আসবে কিভাবে? পেশি শক্তির মাধ্যমে। এর জন্য আসুন, আদর্শবান এক রাষ্ট্র গড়ি, যেখানে ইসলাম দেশ এবং মানবতার কল্যাণ হবে। ইসলাম দেশ, মানবতার কল্যাণ হবে, সমস্ত নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রিচি, চামার, কামার, মুসি, তাঁতি, মেতর সহ প্রত্যেকটা নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই অধিকার এবং সেই আদর্শ হলো একমাত্র ইসলামের মধ্যে। কাজে এত ঝামেলার দরকার নাই। সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সব বাদ দেন। 92% মুসলমানের মেজরিটি মাস্ট বি গ্রান্টেড হিসাবেও ইসলামী হুকুমত যদি কায়েম করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে এটা ঠিক হয়েছে, ওদেরকে বিচার করা উচিত, ওদেরকে বিচারের আওতায় আনা উচিত।
এবং চরমভাবে যদি শাস্তি দেওয়া হয়, আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে, জানি না তোমার বিচার করতে পারবো কি পারবো না, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো, যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝুলাইয়া রাখবো, যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিগর হলে প্রথম নুরুল হুদা কমিশন। এদেরকে ঝাঁটা মারেন, এদেরকে বিচার করেন, সমস্ত চেহারা উন্মোচন করেন। এই কোট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন। এগুলো চোর, এগুলো ডাকাত, এগুলো বদমাশ, এগুলো খুনি, এগুলো ধর্ষক, এগুলো মদখোর, এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা। এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে, এদের বিচার আওতায় আনতে হবে, এদেরকে বিচার করতে হবে, এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে। কিন্তু যারা দুর্নীতিবাজ নয়, শুধু দল করার কারণে, সে আওয়ামী লীগ করুক না কেন, যে দলই করুক না কেন, যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয়, অত্যাচার বিচার না করা হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সম্মিলিতভাবে আগামী দেশ নির্মাণে আদর্শভিত্তিক, নীতিভিত্তিক, চরিত্রভিত্তিক এক সমাজ গঠন করার তৌফিক দান করেন। আর আমরা ইসলাম ভুইয়া বাদ দেই। অনেকে বলে চুরি করলে হাত কাটা যায়, ভুল। চুরি করলেই হাত কাটা যায় না, পেটের ক্ষুধায় চুরি করলে হাত কাটা যায় না, কিন্তু যারা ক্ষমতায় বসে চুরি করে তাদেরই বিচার হয়, এটা বুঝতে হবে আপনাকে। কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নীতি আদর্শ ভিত্তিক দেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন, আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তোমার জমিন ইসলাম হুকুমাত কায়েম করে দাও, ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিবা জাদ্দোজাহাদ করার তৌফিক দেয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। করা উচিত, ওদেরকে বিচারের আওতায় আনা উচিত। পর্যায়ে বক্তব্য রাখছেন